নমস্কার, আমি সৌরভ। আপনাদের জন্য নিয়ে এসেছি ল্যান্ড অফ চিলসের আজকের নিবেদন, লেখিকা ইশিকা হাজরার কলমে ট্যারো কার্ড। শ্রোতা বন্ধুরা, গল্পটা শুনে গল্পটা কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু। আর এমন ভিন্ন স্বাদের আরও গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন গল্প শোনা যাক। বাবা, এই তোমার আসার সময় হলো। আমি তো তোমায় বারবার বলে দিয়েছিলাম এই বাড়িতে আসতে হলে সকালে এসো, রাতে বাড়িতে থাকা মোটেও ঠিক হবে না। তুমি তো জানো কয়েকশো বছর ধরে এই বাড়িটা খালি পড়ে রয়েছে। তোমার বাবা প্রমোটারের কাছে বাড়িটা বিক্রি করে দেবেন, কথাবার্তাও চলছে। সন্ধে নামার সাথে সাথে কর্কশ শব্দ করে চার চাকা গাড়িটা থামল ভাগলপুরের রাজবাড়ির সিংহদুয়ারের সামনে। কয়েক মুহূর্তের নিস্তব্ধতা। তারপর গাড়ির ভেতর থেকে বিরক্ত মুখে বেরিয়ে এলো বছর 28 রনি। ওকে গাড়ি থেকে নামতে দেখে একজন বয়স্ক লোক এগিয়ে গেলেন ওর দিকে। তারপর উদ্বিগ্ন স্বরে এতগুলো কথা বলতেই রনি বলল, ও কাকা, আরে তুমি তো দেখছি আসার পর থেকে একেবারে ঝড়ের গতিতে কথা শুরু করে দিয়েছো। আমাকেও কিছু বলার সুযোগ দাও। তাছাড়া ছোটবেলা থেকেই তো শুনে আসছি রাজবংশের রক্ত বইছে আমাদের শরীরে। তবে একটা কথা বলতে পারি, কোন রাজা কারি বা ছেলে, এই সমস্ত বছর 500 আগের সম্পর্ক নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। বাবা ছোটবেলা থেকে এই বাড়ি থেকে দূরে দূরে আমাদের সরিয়ে রাখতো। আজ সময় হয়েছে তাই না এসে পারলাম না। দেখি এখন এই বাড়িতে রাত কাটানোর অভিজ্ঞতা কেমন হয়। গোপালবাবু কিছু বলতে গেলে ও বাড়ির চাবি বুঝে নিয়ে ওনাকে বিদায় করে দিয়ে নিজে প্রবেশ করল রাজবাড়ির অন্দরে। বড় বাড়িটার ভেতরে পা রাখতেই শরীরে কেমন একটা বিদ্যুৎ তরঙ্গ খেলে গেল। ও মনে মনে ভাবল, বাড়িটা প্রমোটারের হাতে তুলে দেওয়ার আগে 2 দিন ধরে একটু খোঁজাখুঁজি করে নিতে হবে। যদি কিছু ধনসম্পত্তি পাওয়া যায়। এসব ভাবনা ভাবতে ভাবতে সামনের দিকে একটু এগোতেই পায়ের নিচে শক্ত কাঠ জাতীয় কিছু অনুভব করল। মনের কৌতূহল বশত কি পড়ে আছে দেখার জন্য নিচু হতেই একটা কর্কশ শব্দে চমকে দ্রুত মাথা তুলে সামনের দিকে তাকাতে দেখল তরোয়াল হাতে একটা মূর্তি দাঁড়িয়ে রয়েছে ওর একদম সামনে। এই সুবিশাল নিশ্চুপ বাড়ির ভেতরে রাখা এই মূর্তিটার দিকে তাকিয়ে ভয়ে শুকনো ঢোক গিলল রনি। প্রচণ্ড ভয়ে শরীরটা কেঁপে কেঁপে উঠতে লাগল। তবুও এই বিভীষিকার হাত থেকে বাঁচার জন্য দৌড়ে পালানোর চেষ্টা করতে বুঝতে পারল ওর শরীরে নড়াচড়ার বিন্দু মাত্র শক্তি নেই। কেউ যেন ওর শরীরের সমস্ত শক্তি নিংড়ে নিয়েছে, শক্ত পেরেক দিয়ে আটকে রেখেছে ওর পা। কে 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 তুমি? কে ওখানে? কে 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 তুমি? এরকম তরোয়াল হাতে এগিয়ে আসছো কেন? কে? কেউ আছো? কেউ আছো প্লিজ? হেল্প! কেউ আছো প্লিজ? মূর্তিটা গগন বিদারক অট্ট হাসি হেসে বলল, বাঁচাবে? কে বাঁচাবে তোমায়? তুমি কে 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 তুমি? কিসের জন্য এসেছো? প্লিজ আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। কিসের জন্য আমাকে মারতে চাইছো? আমি তো কারোর ক্ষতি করিনি। আমি বাঁচতে চাই, প্লিজ, আমি বাঁচতে চাই। দয়া করে ছেড়ে দাও আমাকে, আমাকে ছেড়ে দাও দয়া করে। মৃত্যু তোমার ভবিতব্য। তুমি নিজেই মৃত্যুকে আহ্বান করেছ, তাই এখান থেকে আর ফেরার পথ নেই। তোমার ভবিতব্য তোমায় মেনে নিতে হবে। কথাটা বলে
মূর্তিটা আবার এক তীব্র অট্টহাসি হেসে এগিয়ে আসতে লাগলো ওর দিকে। রনি বলির পাঁঠার মতো যত ছটফট করতে লাগলো তত বেশি অট্টহাসিতে ফেটে পড়ল মূর্তিটা। আবছা আলোয় রনি ভীতু চোখে দেখল ছায়া মূর্তিটা নিজের তরোয়ালটা ওর চোখের সামনে তুলে নিয়ে তৎক্ষণাৎ বসিয়ে দিল ওর গলায়। একটা তীব্র আত্মচিৎকারে ভরে গেল ঘরটা। রনির দেহ থেকে মুন্ডুটা আলাদা হয়ে গেলেও কিছুক্ষণ ধরে মুন্ডহীন দেহটা ছটফট করতে করতে নিথর হয়ে গেল। আমি কিন্তু আগে থেকে বলে দিচ্ছি, বাড়িটা বহুদিন ধরে বন্ধ, তাই এই বাড়িতে একটা রাত কাটাতে গেলে থাকার জন্য কয়েকটা ঘর নিজেদেরই পরিষ্কার করে নিতে হবে। আর পুরো দিনের খাবার তো আমরা নিয়েই যাব, কিন্তু সেগুলো আমাদের দায়িত্ব নিয়েই গরম করতে হবে। আরে হ্যাঁ হ্যাঁ, হয়ে যাবে, তুইও তো চিন্তা করিস না তো, আমরা তো আছি নাকি। আর শিপ্রা, তুই তোর জানেমানকে কিন্তু সময় মতো চলে আসতে বলবি, কেমন? শিপ্রা একটু লজ্জা পেয়ে ইতস্তত করে বলল, ওর ব্যাপারে কোনো চাপ নেই, তবে ওর সাথে ওর একজন বন্ধু যাবে, এতে তোদের কোনো সমস্যা হবে? কনফারেন্সে চলতে থাকা ফোন কলের মধ্যে সকলে একসাথে না বলে ওঠে। এরপর টুকিটাকি কথা বলে ফোন কেটে দেয় ওরা। অলকা, তানিয়া, শিপ্রা, তন্নি ছোটবেলাকার স্কুলের বন্ধু। অবশ্য স্কুল জীবন শেষ হয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়লেও ওদের বন্ধুত্বে কোনো ভাটা পড়েনি। বর্তমানে এখন ওরা প্রত্যেকেই নতুন চাকরি জীবনে পা দিয়েছে। ওদের এতদিনের ইচ্ছেটা পূরণ হবে কাল, মানে 4 বন্ধু একসাথে বাইরে রাত কাটাবে, তাও আবার ভাগলপুরের পুরনো রাজবাড়ির রোমাঞ্চকর পরিবেশে। এসব ভাবতেই মনটা কেমন যেন আনন্দে ভরে উঠল তানিয়ার। উপরই পাওনা হিসেবে কাল আবার ওর জন্মদিন, তাই সবার অ্যাটেনশন ওর উপরেই থাকবে, সেটা আর বলে দিতে হয় না। তবে এসব এত সহজে হয়নি। আসলে সেদিন একটা ওয়েবসাইটে এই বাড়িটার ছবি আর কয়েকটা লেখা পড়েই তানিয়া ঠিক করে নিয়েছিল জন্মদিনের পুরো দিনটা রাজবাড়িতে কাটাবে। কিন্তু এ বাড়িতে থাকার জন্য যে কত কাঠখড় পোড়াতে হয়েছিল সেটা ও আর অলকা বেশ ভালোই জানে। অলকা অবশ্য প্রথমে ব্যাপারটা নিয়ে একটু আপত্তি তুলেছিল, কিন্তু ওর জেদের কাছে সেটা টেকেনি। আসলে সমস্যা হয়েছিল ওই বাড়ির মালিককে নিয়ে। ওয়েবসাইটে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে বয়স্ক মানুষটা ওদের প্রস্তাবে সরাসরি না করে দিয়েছিলেন। সেই সঙ্গে ওই বাড়ি নিয়েও কয়েকটা গাঁজাখড়ি গল্পও শুনিয়েছিলেন। কিন্তু ওরাও যে ওই রাজবাড়িতে রাত কাটানোর জন্য নাছোড় বান্দা সেটা বুঝে ওই বয়স্ক মানুষটা শেষ পর্যন্ত একটা দীর্ঘশ্বাস ফেলে রাজি হয়েছিলেন। তবে ফোনটা রাখার আগে পর্যন্ত ওদের বারবার সাবধান করে দিতে ভোলেননি। এত কষ্ট করে যে ওরা ওই রাজবাড়িতে থাকার অনুমতি পেয়েছে, এটাই ওর জন্য অনেক। মনের মধ্যে এইসব বিষয়ে এক রাশ উত্তেজনা নিয়ে ওরা সকলেই অপেক্ষা করতে লাগলো কাল সকালের জন্য। কথা মতো পরের দিন সকাল 7টা নাগাদ সকলে উপস্থিত ময়দান চত্বরে। একে অপরের সাথে টুকটাক কথা বলে গাড়ির ধোঁয়া ছুটিয়ে যখন ওরা কলকাতা ছেড়ে ভাগলপুরের দিকে রওনা দিল, তখন ওদের সকলের মনে জেগে উঠেছে বাঁধ খোলা আনন্দের ঢেউ। হ্যাঁ রে শিপ্রা, বলি আর কতক্ষণ লাগবে? প্রায় 1.5 ঘন্টা ধরে এই গাড়িতে বসে থাকতে থাকতে আমার কোমরটা এক্কেবারে গেছে। আর তার উপর তো রাস্তা নয়, যেন নরকে যাওয়ার সুড়ঙ্গ। গাড়িটা একবার এদিকে হেলে যাচ্ছে তো আবার পরেই একেবারে গর্তের ভিতরে ঢুকে যাচ্ছে। উফ, এই অলকা। তন্নির কথা শুনে গাড়ির মধ্যে থাকা বাকি সকলে দীর্ঘশ্বাস ফেললেও অলকা
শান্ত গলায় বলল, দেখ, এই বিষয়ে আমাকে কিছু না বলাই ভালো, কারণ আমি আগেই তোদের এই নিয়ে সতর্ক করে দিয়েছিলাম। তাছাড়া আমি তো বলেছিলাম তানিয়ার জন্মদিনটা অন্য কোথাও গিয়ে সেলিব্রেট করতে, কিন্তু তোরাই তো থ্রিল চাইছিলিস, তাই এখন এসব বলে লাভ নেই। আর বেশি সমস্যা হলে বল, আমি এক্ষুনি গাড়ি ঘোরাতে বলছি। অলকা চটে যাচ্ছে বুঝতে পেরে তানিয়া বলল, আরে ছাড় না, এটাও তো। কিন্তু ওর কথা শেষ হওয়ার আগেই গাড়িতে প্রচণ্ড জোরে ব্রেক লাগানোর জন্য সকলেই প্রায় হুমড়ি খেয়ে পড়ল সামনের দিকে। কেউ কিছু বলার আগেই শিপ্রা ভীত গলায় বলল, আমার মনে হয় গাড়ির সামনে কেউ পড়ে রয়েছে। কি? তুই দেখে চালাবি তো? সবাই শান্ত হও, আমি দেখছি ব্যাপারটা। ওদের কথার মাঝেই বাইরে থেকে একজন অর্ধপাগল লোক ওদের গাড়ির কাঁচের জানালায় ধাক্কা দিয়ে পাগলের মতো দেহ তুলিয়ে চোখ বের করে ওদের উদ্দেশ্যে বলতে লাগলো, রাজবাড়ি যাচ্ছিস সব? রাজবাড়ি যা, ওরা সবাই অপেক্ষা করছে তোদের জন্য। তোদের ঘাড় মোটকে রক্ত খাবে। ওরা সবাই একে একে করে বেরিয়ে আসবে ঘুম থেকে, তারপর তোদের গলা কেটে ঝুলিয়ে দেবে। তোরা মজা করতে যাচ্ছিস না? দেখবি মরে ফিরবি। একটা অট্ট হাসি হেসে আবার বলতে লাগলো লোকটা, আবার মরণ খেলা শুরু হবে। ওরা সবাই মরবে। যা, পালিয়ে যা এখান থেকে, না হলে সবাই মরবি। কথাগুলো বলে লোকটি হেলতে দুলতে এগিয়ে গেল বন জঙ্গলে ঘেরা রাস্তাটা ধরে। আচমকা ঘটনাটায় তখন সকলেই হতভম্ব হয়ে বসে রইল। সবার প্রথমে শিপ্রা ভীত গলায় বলল, এটা কি বলে গেল লোকটা? সত্যি এরকম কিছু ঘটবে নাকি? ওই রাজবাড়িতে ভূত আছে নাকি? তুমি শান্ত হও না। ধ্রুব, তুই একবার বাইরে বেরিয়ে দেখ তো ব্যাপারটা কি হলো। আমার মনে হয় এখন বাড়ি ফেরা দরকার। একটার পর একটা যা হচ্ছে। ওর কথা শেষ হওয়ার আগেই তানিয়া বলল, তোরা এরকম কেন করছিস বলতো? কোথাকার পাগল একটা লোক কি বলে গেল আর তোরা সেটা নিয়ে ভয় পাচ্ছিস? আরে বাবা, লোকটাকে দেখেই বোঝা যাচ্ছে ওটা পাগল ভাই। এসব ফালতু জিনিসের জন্য কেন যে তোরা আমার জন্মদিনটা খারাপ করতে চাইছিস আমি বুঝতেই পারছি না বাবা। আচ্ছা আমি বলি কি, আমি আর ধ্রুব তো রয়েছি, বেশি চিন্তা করার কিচ্ছু নেই। আর তাছাড়া একটুখানি তো পথ বাকি রয়েছে। রাজবাড়িতে চলো, আমি বলছি। শুধু আজকের দিনে বেচারিকে কষ্ট দেওয়ার কোনো মানেই হয় না। অলকা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, বেশ, তাই হোক। তবে ওখানে পৌঁছে সবাই একসাথেই থাকবো। সবাই একসাথে সম্মতি জানালো, শুধু ধ্রুব ছাড়া। প্রায় আধ ঘন্টা পর গাড়িটা যখন ভাগলপুরের রাজবাড়িতে প্রবেশ করল তখন বেলা 12টা। গাড়ি থেকে নেমে চারপাশে তাকিয়ে সকলের মধ্যে উত্তেজনাটা আরও একটু বেড়ে গেল। চারপাশে গাছপালায় ঘেরা একটা বিশাল রাজবাড়ি, তার সিংহদুয়ার নিয়ে দাঁড়িয়ে রয়েছে স্বমহিমায়। সাদা রঙের বিস্তীর্ণ বাড়িটা যেন নিজের সৌন্দর্য দেখিয়ে হাতছানি দিচ্ছে। অলকা অবশ্য সেসবে বিশেষ মন দিল না। ও কেয়ারটেকার রমেনের কাছ থেকে বাড়ির সমস্ত চাবি নিয়ে লোকটিকে বিদায় দিল। লোকটি এখানকারই বাসিন্দা, রাজবাড়ির দেখাশোনা উনি করেন। যাওয়ার আগে লোকটি অলকাকে নিচু স্বরে বলল, ম্যাডাম, আপনারা শহর থেকে আসছেন জানি আমার কথা কিছু বিশ্বাস করবেন না, তবুও আপনারা একটু সাবধানে থাকবেন। রাত বিরেতে যাই হয়ে যাক না কেন, কারোর ডাকে কখনো বাইরে বেরোবেন না। আর এ বাড়ির কোনো গুপ্ত জিনিসে কেউ হাত দেবেন না। আমার বাবাও এই বাড়ির দেখাশোনা করতেন, তাই বাবার কাছে শুনেছি এই বাড়ির বর্তমান মালিকের এক ছেলে এখানে এসে মারা গিয়েছিলেন অদ্ভুতভাবে। তবে কিভাবে মারা পড়েছিল বা কে মেরেছিল তা জানা যায়নি। এই ঘটনার পর প্রমোটাররাও এই বাড়ির দিকে আর হাত বাড়ায়নি, তাই আপনারাও একটু সাবধানে থাকবেন ম্যাডাম।
এইসব কথা কিছুটা হলেও এই বাড়ির মালিকের কাছে শুনেছে অলকা, তাই সে বিষয়ে বিশেষ কথা না বাড়িয়ে বলল, হ্যাঁ, সে বিষয়ে আপনি নিশ্চিন্ত থাকুন। লোকটি চলে যেতে অলকা বেশি কিছু না ভেবে সকলকে নিয়ে সিংহদুয়ার বড় বাগান পেরিয়ে রাজবাড়ির ভেতরে প্রবেশ করতেই তানিয়া আনন্দে আত্মহারা হয়ে এদিক ওদিক ঘুরে দেখতে লাগলো। বাকিরাও ওর সাথে তাল মিলিয়ে এদিক ওদিক ঘুরে সমস্তটা দেখতে লাগলো। তবে অলকা দাঁড়িয়ে রইল ঘরের মাঝখানে। এত বড় বাড়ি ও শুধু টিভিতেই দেখেছে, এত বড় হল ঘর, সেটা পেরিয়ে অন্দরমহল, বাগান বাড়ি, এত কিছু চোখের সামনে দেখে ওর ভেতরে কেমন একটা চাপা অস্বস্তি হতে লাগলো। থেকে থেকে অস্বস্তিটা মাথা চাড়া দিয়ে উঠতে লাগলো। এমন সময় হলঘরের পাশের বারান্দার দিকে চোখ যেতে মনে হলো কেউ দাঁড়িয়ে রয়েছে দেওয়ালের আড়ালে। তাই সেদিকে কি আছে দেখার জন্য এগিয়ে যেতেই একটা কালো বেড়াল প্রায় ওর পায়ের ওপর দিয়ে দৌড়ে চলে গেল। ব্যাপারটা এতটাই দ্রুত হলো যে ও ভয়ে চিৎকার করে উঠল। ওর চিৎকার শুনে সকলে ছুটে এলেও ওর মুখে ঘটনাটা শুনে সকলেই হেসে উঠল। অলকা কেবল নিঃসন্দেহে চেয়ে রইল বারান্দার দিকে। দুপুরে খাওয়া দাওয়া সেরে সকলে বিশ্রাম নিলেও তন্নি অ্যাডভেঞ্চার প্রিয় মন নিয়ে বেরিয়ে পড়ল পুরো রাজবাড়িটা ঘুরে দেখার জন্য। একবার অলকাকে ডাকবে ভেবেও পরে কি মনে হতে নিজেই বেরিয়ে পড়ল। বড় সিঁড়ি, বারান্দা, ঘর, বাইজির সমস্ত কিছু একটা একটা করে ঘুরে দেখলেও ক্রমশ ওর মনটা অশান্ত হয়ে উঠতে লাগলো। মনে হতে লাগলো কি যেন ওর পেছনে আসছে। বার কয়েক পেছন ফিরে তাকালেও কাউকে চোখে পড়েনি। কয়েকবার ডাক দিলেও অপর দিক থেকে কোনো সাড়া আসেনি। হয়তো এত বড় বাড়িতে একা ঘুরছে, তাই ভেতরে ভেতরে অস্বস্তি হচ্ছে। এটা ভেবে নিজেকে সান্ত্বনা দিতে লাগলো। হঠাৎ পেছন থেকে কিছু একটা পড়ার শব্দে চমকে উঠল ও। পেছনে ফিরে তাকাতে দেখল লম্বা দালান পেরিয়ে সিঁড়ির কাছে আলো অন্ধকারের মধ্যে কি একটা দাঁড়িয়ে রয়েছে। তার পায়ের কাছে পড়ে রয়েছে একটা ছোট্ট টিনের বাক্স। তন্নি ভীত কণ্ঠে বলল, কে? ও ওখানে কে দাঁড়িয়ে? অপর প্রান্ত থেকে কোনো উত্তর এলো না। ছায়ামূর্তিটা আগের মতোই স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তন্নি ধীর পায়ে সামনে এগোতে যাবে এমন সময় কাঁধে কারুর হাতের ছোঁয়া পেয়ে চমকে উঠতেই তানিয়া খিলখিলিয়ে হেসে উঠল। তারপর তন্নির কাঁপতে থাকা শরীরের দিকে তাকিয়ে কোনো মতে নিজের হাসি চেপে বলল, তুই ভয় পাস কেন তোরা? তন্নি ওর কথায় বিশেষ গুরুত্ব দিল না। কাঁপা কাঁপা গলায় সামনের দিকে তাকিয়ে বলল, বিশ্বাস কর, ও ওখানে সামনে সত্যি কেউ একজন দাঁড়িয়েছিল। আমি ডাকলাম কিন্তু সাড়া দিল না, ছায়ার মতো। ধুস, কি সব বলছিস? কে ছায়ার মতো দাঁড়িয়ে থাকবে বলতো এখানে? তা তো জানি না, তবে ওখানেই ছিল। কই, চল আমার সাথে, চল, নিজেই দেখবি। তন্নিকে এক প্রকার জোর করে সিঁড়ির কাছে নিয়ে যেতে আলো অন্ধকারের মধ্যে প্রথমেই ওদের দুজনের চোখ পড়ল একটা টিনের বাক্সে। দুজনে একে অপরের মুখের দিকে তাকিয়ে আবার বাক্সটার দিকে এগিয়ে গেল। তখন মনে হয় এটা পড়ার শব্দই শুনতে পেয়েছিলাম। বোধহয় ওই ওপরের তাক থেকেই পড়ে গেছে। দাঁড়া দেখি। তানিয়া বাক্সটা তুলে নিয়ে এদিক ওদিক কয়েকবার চাপ দিতেই শব্দ করে খুলে গেল বাক্সটা। আর সেই সাথে বাক্সের ভেতর থেকে বেরিয়ে এলো এক গুচ্ছ কার্ড।
তন্নি সেদিকে তাকিয়ে বলল, এগুলো আবার কি? ট্যারো কার্ড। সেটা কি জিনিস? আরে এগুলো রিড করে মানুষের ভবিষ্যৎ বলা হয়। অলকার কাছে এরকম একটা জিনিস দেখেছিলাম আমি। ও তো কার্ড রিডিং করেও মাঝে মধ্যে। বাহ, বেশ বেশ, তাহলে তো ভালোই হয়। ওকে দিয়ে কার্ড রিডিং করিয়ে নেব, আমাদের ফিউচার সম্বন্ধে তাহলে জেনে নেওয়া যাবে। কি বলিস? হ্যাঁ, মন্দ হয় না। তাহলে চল যাই। ওরা সিঁড়ি ধরে নিচে নেমে যেতেই আস্তে আস্তে অন্ধকারের মধ্যে স্পষ্ট হতে লাগলো একটা ছায়া মূর্তি। অন্ধকারের মধ্যে তার মুখ স্পষ্ট না হলেও চোখ দুটো ধিক ধিক করে আগুনের মতো জ্বলে উঠল। সকলের কৌতূহলী চোখের সামনে কার্ডগুলো উল্টে পাল্টে দেখতে দেখতে অলকা বলল, দেখ, তোরা জোর করছিস বলেই আমি কার্ড রিডিং করছি, কিন্তু অন্যের কার্ড ব্যবহার না করাই ভালো। এখনো বলছি, এটা না করলেই ভালো হয়। বলা যায় না পরে যদি কিছু সমস্যা হয়। অলকা প্লিজ এরম করিস না। আজ আমার জন্মদিন, বার্থডে গিফট হিসেবে এটাই চাইছি। না করিস না আর। ঠিক আছে বাবা, তোর জেদের কাছে আজ অবধি কেউ পেরেছে? অলকা গোল হয়ে বসে থাকা সকলের দিকে তাকিয়ে ধীরে ধীরে চোখ বন্ধ করে হাতে থাকা কার্ডগুলো নিয়ে বিড়বিড় করে মন্ত্রোচ্চারণ করে ভগবানের উদ্দেশ্যে প্রার্থনা করে ওদের বলল, আমি কার্ডগুলো সাজিয়ে দেব। সবাই এক এক করে কার্ড তুলবে, আর তারপর আমি সেটা দেখে রিড করব। আজ তানিয়ার জন্মদিন, তাই ও প্রথমে কার্ড তুলবে। অলকার কথা মতো তানিয়া সাজানো কার্ডগুলো থেকে একটা কার্ড তুলে অলকার হাতে দিতে সেটার দিকে তাকিয়ে অলকা বলল, জাদুকর ট্যারো কার্ড। এর মানে কি? নিজের ইচ্ছা শক্তির ওপর কর্তৃত্ব রাখ। তোর বেশি কৌতূহল তোর মৃত্যু ডেকে আনতে পারে। তুই যদি কৌতূহলের ওপর নিয়ন্ত্রণ রেখে সামনের দিকে এগিয়ে যাস, তাহলে একটা সুন্দর পৃথিবী তোর জন্য অপেক্ষা করছে। তাই নাকি? এটা যদি সত্যি হয় তাহলে আমি নিজের কৌতূহলের ওপর নিয়ন্ত্রণ রাখবো বাবা। বাহ, এই কার্ড রিডিং ব্যাপারটা তো বেশ মজার। এই অলকা, আমাদেরগুলো বল না। অলকা কিছু না বলে কার্ডের দিকে ইশারা করল। তন্নি একটা কার্ড ওর সামনে তুলে ধরতে ও বলল, সম্রাট ট্যারো কার্ড। এর অর্থ দুটি দিক খোলা থাকবে, তার মধ্যে থেকে কোনো একটা ঘটবে। সোজা ভাষায় বিশৃঙ্খলা এবং স্থিতিশীলতা, এই দুটো দিক তোর কাছে থাকবে। এবার তুই কোন পথে হাঁটবি সেটা তোর ওপর ডিপেন্ড করছে। হ্যাঁ, এসব আবার হয় নাকি? কারোর ভবিষ্যৎ কেউ বলতে পারে? আমার মোটেও সব রিডিং বিশ্বাস হয় না, তোমাকেও না। শান্ত পরিবেশে হঠাৎ ধ্রুবর তীক্ষ্ণ কথায় সকলে অবাক হলেও অলকা বলল, আমি পুরোপুরি ভবিষ্যৎ বলছি না, শুধু কোন দিকে এগিয়ে গেলে সমস্যার সম্মুখীন হতে হবে না সেটাই বলছি। বেশ, তো আমার কথায় বিশ্বাস না হলে তুমিও একটা কার্ড তুলে নাও, তারপর কিছুদিন অপেক্ষা করে দেখো আমার কথার সাথে তোমার পরবর্তী পরিস্থিতির মিল পাও কিনা। বেশ, এই যে তুললাম। নাও বলো দেখি, আমার বেলাতেও তোমার বানানো গল্পগুলো কেমন জোরদার হয়। এই কি সব বলছিস তুই? তখন থেকে দেখছি খালি অলকাকে ছোট করে যাচ্ছিস, তো সমস্যা কোথায়? অলকা মুখে আঙুল দিয়ে সবাইকে চুপ করতে বলল। ডেভিল ট্যারো কার্ড। অলকার কথায় ধ্রুব দেখল কার্ডে একটা বিকৃত পৈশাচিক ছবি রয়েছে। লড়াই করতে হবে নিজের ভালোবাসার জন্য। তোমার ভালোবাসার মানুষের জন্য তোমাকে শয়তানকে হারাতে হবে, নয়তো তোমার মৃত্যুর সাথে সাথে সেই মানুষটারও মৃত্যু ঘটবে। আমি এসব মানি না। ভালোবাসার মানুষ আমার জীবনে, আমি কোনো ভালোবাসার মানুষ চাই না, যত সব। আবার সেই তোর। এই অলকা, তুমি ওর কথা ছাড়ো, আমার আর শিপ্রার জন্য রিডিং করে দাও। দুজনে কার্ড তুলে নাও। এই যে নাও দেখো। অলকা দুজনের হাত থেকে কার্ড নিয়ে নীরবে বসে রইল। তারপর ধীর গতিতে বলল, হারমিট ট্যারো কার্ড তোমার জন্য রাহুলদা। হারমিট তোমাকে জীবনের একটা নতুন দিক নির্দেশনা দিচ্ছে। এই দেখো, তিনি বাম দিকে মুখ করছেন,
যা তোমার অতীতের প্রতিনিধিত্ব করছে, আর যে একটি লণ্ঠন ধারণ করে রয়েছেন সেটা তোমার নতুন ভবিষ্যতের পথ আলোকিত করার প্রতীক। এবার সবটাই তোমার হাতে। আর শিপ্রা, তোর হচ্ছে হ্যাংড ম্যান ট্যারো কার্ড। এটার মানে? শিপ্রার কথার মাঝে বাইরে থেকে ভেসে এলো গগন বিদারক চিৎকার। কি চিৎকার করলো এরকম করে? এই বাড়িতে তো আমরা ছাড়া আর কেউ নেই। আমার মনে হয় কেউ বিপদে পড়েছে। কিন্তু এখানে তো আমরা কজনই রয়েছি। আমার মনে হয় বাড়ির বাইরের কেউ হবে। কিন্তু আওয়াজ শুনে তো বাড়ির ভিতরে বলে মনে হলো। তোরা দাঁড়া না, আমি একবার দেখে আসি। না, তোর যাওয়ার দরকার নেই অন্ধকারের মধ্যে। অলকাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে তানিয়া দৌড়ে ঘরের বাইরে বেরিয়ে গেল। অলকা ওর যাওয়ার দিকে তাকিয়ে বিড়বিড় করে কিছু একটা বলে। চিন্তিত মুখে উঠে দরজাটা খোলার চেষ্টা করতে বুঝল দরজা বাইরে থেকে বন্ধ। বাকি সকলে চেষ্টা করলেও দরজা খুলতে পারল না। অন্যদিকে চিৎকারের উৎস অনুসরণ করতে করতে দোতলার সিঁড়িতে উঠে এসে ওপরের দিকটা দেখার চেষ্টা করতে লাগলো তানিয়া। পুরো বাড়িটাতে আলো থাকলেও সব আলোগুলো কেমন যেন ঝাপসা। আলো মাথারিতে সবকিছু অস্পষ্ট মনে হতে লাগলো। কেউ কি আছেন? অপর প্রান্ত থেকে কোনো উত্তর এলো না, বরং নিচের দিকে সিঁড়ির কাছ থেকে খটখট শব্দ ভেসে এলো ওর কানে। কে? আমি এই যে এখানে নিচে। পুরুষ কণ্ঠটা কানে যেতে ওর শরীরে বিদ্যুৎ খেলে গেল। কে? কে ওখানে? কোনো উত্তর পেল না। হঠাৎ ওর মনে হলো এটুকু সময়ের মধ্যে কেউ এসে দাঁড়িয়েছে ওর পেছনে। এক্ষুনি পেছনের দিকে ফিরলেই হয়তো কোনো এক বিভীষিকার মুখোমুখি হতে হবে ওকে। নিজের মনে বারংবার বিপদের ঘণ্টা বাজতে থাকলেও অদম্য কৌতূহল মেটাতে পেছন ফিরতেই আটকে উঠল ও। একটা বিকট আকৃতির মূর্তি দাঁড়িয়ে রয়েছে ওর সামনে। তার মুখের অর্ধেকটা ঢাকা দেওয়া হলেও মূর্তিটার চোখ দুটো দেখে আরো ভীত হয়ে উঠল ও। মূর্তিটার চোখের কোটর দুটো শূন্য, আর সেই কোটরের ভেতর থেকে বেরিয়ে আসছে ঝাঁক ঝাঁক কালো পোকার দল। সেই ঝাঁক ঝাঁক পোকাগুলো এগিয়ে এসে ধীরে ধীরে ওর শরীরের ওপরে আধিপত্য বিস্তার শুরু করতে লাগলো। প্রচন্ড ভয়ে গলা শুকিয়ে গিয়ে আর একটাও কথা উচ্চারণ করতে পারল না ও। অন্যদিকে ওর অবস্থা দেখে হেসে উঠল মূর্তিটা। প্রচন্ড ভয়ে ও কোনো মতে দু হাতে নিজের শরীর থেকে পোকাগুলো সরিয়ে দিয়ে সিঁড়ি ধরে নামতে লাগলো। কিন্তু কিন্তু একি তানিয়া যত নিচের দিকে নামতে থাকলো তত বেশি সিঁড়ির পরিমাণ বাড়তে লাগলো। তানিয়ার মনে হলো এটুকু সময়ের মধ্যে সিঁড়ির পরিমাণ কেউ বাড়িয়ে দিয়েছে। ওর ভাবনার মাঝে কানে এলো ওর সামনে দাঁড়ানো সেই বিভীষিকাময় পুরুষ কণ্ঠটা। হাঁপিয়ে গেলে নাকি? কিন্তু তুমি তো একটাই সিঁড়ি নামতে পেরেছ। কণ্ঠটি শুনে তানিয়া দেখল সত্যি ও আগের জায়গাতেই দাঁড়িয়ে রয়েছে। এতটা সময় ধরে ও কেবল এক ধাপ নিচে নেমেছে, কিন্তু এতক্ষণ ধরে যে ও ছুটছিল সেটা কি শুধু কল্পনা? তাছাড়া পোকাগুলো ওর শরীর আঁকড়ে ধরছে তীব্রভাবে। ওর ভাবনার মাঝে মূর্তিটা বলল, সময় শেষ। আর তারপরে নিজের দুটো হাত প্রসারিত করে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে
তানিয়ার শরীরটা ঠেলে দিল পেছনের দিকে। তানিয়া চিৎকার করলেও ওর স্বর আবদ্ধ হয়ে রইল ওর গলার মধ্যেই। আমার মনটা বড্ড অস্থির লাগছে। এখানে আসাটা আমাদের মোটেও ঠিক হয়নি। তানিয়াটা কোথায় গেল কে জানে, এখনো আসছে না কেন? ওর একা একা বেরিয়ে যাওয়াটা মোটেও ঠিক হয়নি। তার উপর দরজাটাও বন্ধ করে দিয়েছে, ফোনটাও এখানে পড়ে রয়েছে। কি করব কিছু বুঝতে পারছি না। ভগবান, এবার তুমি সহায় হও। অলকা, তুই একটু শান্ত হ, ও এক্ষুনি চলে আসবে হয়তো। কি হয়তো হয়তো করছিস বলতো? এই বাড়িতে আসা পর্যন্ত আমার বড্ড অস্বস্তি লাগছে। তার উপর একটু আগে ওর জন্য কি রিডিং করেছিলাম মনে আছে তো? কৌতূহল ওর জন্য ভালো লক্ষণ নয়। তাও মেয়েটা চিৎকার শুনে একা চলে গেল। ওর কিছু হলে? তুমি একটু বেশি ভাবছো। তোমার ওই দু একটা মন ভোলানো কথাবার্তায় কারোর কিচ্ছু হবে না। ও গেছে, এক্ষুনি চলেও আসবে। তাই যেন হয়। ঘড়ির কাঁটা গভীর রাতের নির্দেশ দিলেও তানিয়ার কোনো খবর নেই। এদিকে ওরা বারবার চেষ্টা করেও ঘরের দরজা জানালা কোনোটাই খুলতে না পেরে অবশেষে এক রাশ হতাশা আর ভয় বুকের মধ্যে জমিয়ে রেখে অপেক্ষা করতে লাগলো সকালের জন্য। পরের দিন রাতের অন্ধকার মুছে গিয়ে ভোরের আলো আকাশে ছড়িয়ে পড়তে অলকা কয়েকবার দরজাটা টানাটানি করতে দরজাটা খুলে গেল। সেদিকে তাকিয়ে ও চিৎকার করে ঘুমন্ত সকলকে তাড়া দিয়ে বলল, দরজা খুলে গেছে, তোমরা এসো, আমি আগে আগে যাচ্ছি, দেখি তানিয়া কোথায় গেল। ঘুমের মধ্যে সকলের কথাটা বুঝতে খানিক সময় লাগলেও অলকার পেছন পেছন যখন ওরা হল ঘরের সিঁড়ির সামনে এসে দাঁড়ালো, তখন সকলের অবিশ্বাস্য দৃষ্টি মেঝেতে পড়ে থাকা তানিয়ার রক্ত মাখা শরীরটার দিকে। দাঁড়াও, আমি দেখছি। এই বলে রাহুল তানিয়ার হাতের পালস চেক করে হতাশ হয়ে মাথা নেড়ে বলল, ওর শরীরটা একদম ঠান্ডা হয়ে গেছে, শ্বাস প্রশ্বাসও থেমে গেছে। আমার মনে হচ্ছে পুলিশে খবর দেওয়াটা দরকার। আচ্ছা, আমি ফোন করছি। পুলিশের জেরা কাটিয়ে তানিয়ার দেহ দাহ করে যে যার বাড়ি ফিরে গিয়ে দুদিন কেটে গেলেও তন্নির মনটা দোটানায় ভুগতে লাগল। একবার মনে হলো অলকার কথা সব সত্যি। পরক্ষণেই ওর নাস্তিক মন এই ভাবনার জন্য ওকে বিদ্রুপ করে উঠল। সত্যি কথা বলতে এই সব ভবিষ্যৎবাণী ওর কোনো কালেই বিশ্বাস হয়নি। আর এই বয়সে এসে নতুন করে এসব মানার কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু ওর অস্থির মনটা প্রথমে শান্ত করা দরকার, আর তার জন্য নাইট ক্লাব ছাড়া আর কোনো অন্য ভালো জায়গা হতেই পারে না। তাই নিজের মনকে শান্ত করতে তৈরি হয়ে বেরিয়ে পড়ল নাইট ক্লাবের উদ্দেশ্যে। লাল নীল অন্ধকারের মধ্যে লাল তরল সহযোগে গান ফাটানো গানগুলো মন্দ লাগছিল না তন্নির। দুদিন ধরে এমন সব ঘটনা ঘটে চলেছে যে মাথাটা ঠিক করে কাজও করছে না। তানিয়ার মৃত্যুতে ওরও কষ্ট হচ্ছে বটে, তবে এসব নিয়ে কতদিন আর পড়ে থাকা যায়? তাছাড়া এইসব সমস্যা শুরু হয়েছে ওই রাজবাড়িতে যাওয়ার পর থেকেই। চুপচাপ বসে কেন? নাও, এই তরল পানীয় তোমার অপেক্ষাতেই রয়েছে। আচমকা অচেনা পুরুষের এমন শীতল কণ্ঠস্বর শুনে তন্নি দ্রুত সামনের দিকে তাকাতে দেখল একজন সুদর্শন পুরুষ ওর সামনে বসে রয়েছে।
কি ব্যাপার তন্নি, এরকম করে কি পরখ করছো? আমি কি আপনাকে চিনি? না, তবে আমায় চিনতে বেশি সময় লাগবে না। আপাতত নামটাই জেনে রাখো, আমি সম্রাট। অচেনা পুরুষটির কাছে এমন ঘোরপ্যাচ উত্তর পেয়েও তন্নি কিছু বলল না, কেবল মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে রইল সামনে বসা সুদর্শন ছেলেটির দিকে। তারপর ধীরে ধীরে চুমুক দিতে লাগলো লাল পানীয়ের গ্লাসে, আর সঙ্গে সঙ্গে একটা অদ্ভুত স্বাদ অনুভব করে চমকে উঠে গ্লাসটা চোখের সামনে আনতেই ভয়ে চিৎকার করে উঠল ও, রক্ত! গ্লাসে রক্ত! হ্যাঁ, তোমার জন্য স্পেশালি আনা হয়েছে তন্নি। পুরোটা শেষ করো তুমি, তারপর তোমাকে যে যেতে হবে। কি? আমার জন্য? আর তাছাড়া আপনি কে? আর এগুলো কি যা তা বলছেন তখন থেকে? আমি কিন্তু এবার লোক ডাকবো। ওর কথায় হো হো করে হেসে উঠল পুরুষটা। তন্নি ভীত চোখে চারপাশে তাকিয়ে দেখল লাল আবছা আলোয় ছায়া ছায়া কতগুলো মূর্তি কেবল মুখ ঢেকে দাঁড়িয়ে রয়েছে। লাল ক্ষীণ আলোয় তাদের মুখ স্পষ্ট নয়, তার উপর সারা শরীরে কালো মাথা চাপা দেওয়া পোশাক পরে রয়েছে, হাতে একটা করে ছুরি। ওদের ছাড়া আর অন্য কোনো মানুষের অস্তিত্ব সেখানে নেই। তন্নি উঠে দাঁড়িয়ে দরজার দিকে এগোতে এগোতে বলল, আমায় ছেড়ে দিন, ছেড়ে দিন আমাকে, আমি তো কিছু করিনি। ওই যে লোহার রডটা দেখতে পাচ্ছ, ওটা এখন তোমার শরীরের ভেতরে ঢুকবে। আর ওই রডটা যতক্ষণ না তোমার শরীর এপর ওপর করে বেরিয়ে যাচ্ছে, ততক্ষণ তোমার নিস্তার নেই। কথাগুলো শুনে নিমেষের মধ্যে কোনো এক জাদু বলে ওর শরীরটা কেমন যেন হালকা হয়ে গেল। দুটো চোখ নিজে থেকে বন্ধ হয়ে এলো। একটা শীতল কাঁপুনি ধীরে ধীরে ছড়িয়ে পড়তে লাগলো তার সারা শরীর জুড়ে। সেই সঙ্গে অনুভব করলো ওর শরীরটাকে শক্ত করে চেপে ধরেছিল কেউ বা কারা। অতি কষ্টে কোনো রকমে চোখ খুলতে খুলতে দেখল একটু আগে সেই সুদর্শন ছেলেটা লোহার রডটা নিয়ে একেবারে ওর সামনে দাঁড়িয়েছে, আর ছায়া মূর্তিগুলো ওর হাত পা শক্ত করে চেপে ধরে রেখেছে। প্লিজ প্লিজ আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন। কথা শেষ হলো না ওর, তার আগেই লোহার রডটা ওর মুখের ভেতর দিয়ে গলায় প্রবেশ করেছে। ওর মুখ দিয়ে ছলকে ছলকে পড়ছে রক্তের ধারা। অতি কষ্টে তন্নির মুখ থেকে ভেসে আসতে লাগলো শুধু গো গো শব্দ। অন্যদিকে রডটা গলা ভেদ করে বেরিয়ে আসতে প্রচন্ড যন্ত্রণায় ওর মুখটা কুঁচকে যেতে লাগলো, আর তাতে পুরুষটির মুখে পৈশাচিক হাসি বৃদ্ধি পেল। আস্তে আস্তে ওর শরীরটা নিথর হয়ে ধূপ শব্দ করে পড়ে গেল মেঝেতে। অন্যদিকে সুদর্শন ছেলেটি তন্নির মৃতদেহের দিকে তাকিয়ে বলল, দুটো পথ ছিল তোমার কাছে, কিন্তু তুমি এই পথটাই বেছে নিয়েছিলে। মৃত তন্নির উদ্দেশ্যে এই কথাগুলো বলে পুরুষটি মিলিয়ে গেল অন্ধকারের মধ্যে। আমার এবার সত্যি খুব ভয় করছে অলকা। তোর রিডিং অনুযায়ী সব মিলে যাচ্ছে। প্রথমে তানিয়া ওর কৌতূহল মেটাতে গিয়ে, তারপর তনি নাইট ক্লাবে মজা করতে গিয়ে,
আমি আমি আর ভাবতে পারছি না, ওই রিডিংয়ের জন্য যদি ওই ঘটনাগুলো ঘটে তাহলে আমরাও একইভাবে মারা যাব। তুমি প্লিজ একটু শান্ত হও শিপ্রা। এই সমস্ত কিছু কোনো কার্ড রিডিং এর জন্য হচ্ছে না, এগুলো একটা অ্যাক্সিডেন্ট। প্লিজ শান্ত হও। রাহুলের কথায় অলকা শান্ত গলায় বলল, আমার সেটা মনে হয় না। আমি সেদিনই বলেছিলাম ওই কার্ডগুলো নিয়ে রিডিং করা ঠিক হবে না। আমি যা যা ওদের ব্যাপারে বলেছিলাম সব সত্যি হয়ে গেছে। অলকার কথায় শিপ্রা নিজের বরফ ঠান্ডা হাত দুটো দিয়ে অলকার হাত দুটো শক্ত করে চেপে ধরে বলল, সেটা তো আমরাও বুঝতে পারছি, কিন্তু এই অভিশাপ থেকে বাঁচবো কি করে? পুড়িয়ে ফেলতে হবে কাঠগুলো। আচমকা ধ্রুবর কথায় ওরা তিনজনে চুপ করে গেল। ঘর জুড়ে নেমে এলো নিস্তব্ধতা। ধ্রুব সকলের দিকে তাকিয়ে বলল, আমি এখনো পর্যন্ত বিশ্বাস করি না এই ঘটনাগুলো ওই কার্ড রিডিং এর কারণে হয়েছে। তানিয়ার মৃত্যুটা সিঁড়ি থেকে পড়ে হয়েছে, এটা পুলিশ নিজে জানিয়েছে। আর তন্নির মৃত্যুটা আমার মনে হয় ওর কোনো শত্রু করেছে। তাছাড়া সিসিটিভি ক্যামেরাতেও তো কিছু চোখে পড়েনি, শুধু দেখা যাচ্ছিল তন্নি টলমল পায়ে বাইরের দিকে এগিয়ে যাচ্ছে। আর সেই জায়গা থেকে ওর দেহটা পাওয়া গেছে যেখানে কোনো সিসিটিভিই ছিল না। কিন্তু আমার মন বলছে এটা এটা ওর কোনো শত্রুর কাজ। আমার সেটা মনে হচ্ছে না। এই অলকা, ধ্রুব যে বলল কার্ডগুলো পুড়িয়ে দেবার কথা, বলছি সেটা করলে হয় না? জানি না আমি, তবে আমাদের একবার রাজবাড়িতে যাওয়া দরকার। আমার মনে হচ্ছে ওখানে গেলেই সবটা জানা যাবে। আমারও তাই মনে হচ্ছে এখন। তবে যাওয়ার হলে এক্ষুনি চলো, বেশি দেরি করা কিন্তু ঠিক হবে না। না জানি আবার কি বিপদ অপেক্ষা করছে। তা বলে এই রাতে? হ্যাঁ, এই রাতে। যদি এই রাতের মধ্যে শিপ্রা কিংবা রাহুলের কোনো বিপদ ঘটে তবে তার দায় কি তুমি নেবে? হ্যাঁ, তুমি নেবে তো? ধ্রুবর কথায় অলকা কিছু বলার আগে ধ্রুব সকলকে বেরোতে বলে নিজেও ঘর থেকে বেরিয়ে গেল। অন্ধকার রাস্তা দিয়ে ছুটে চলেছে গাড়িটা। কিছুদিন আগে এই রাস্তা দিয়ে হই হুল্লোড় করতে করতে তখন ওরা রাজবাড়িতে পৌঁছেছিল। তখন যদি এতটুকু বিপদের আভাস পেত তাহলে কিছুতেই ওই বাড়িতে রাত কাটাতে দিত না অলকা। শুধুমাত্র ওই কয়েকটা কার্ডের জন্য দুজন প্রাণ হারিয়েছে, বাকিদের জীবনে বেজে উঠেছে বিপদের ঘণ্টা। অথচ কি করে এই বিপদের হাত থেকে উদ্ধার পাবে তার কোনো পথ জানা নেই। কেন যে সেদিনও বাধা দিল না, কথাটা ভাবতে ভাবতে মাথার যন্ত্রণাটা আরো বেশি বৃদ্ধি পেল অলকার। ঠিক আছো? কাঁধে মৃদু স্পর্শ আর ধ্রুবর গলা পেয়ে নিজেকে ধাতস্থ করে মাথা নেড়ে হ্যাঁ বলল অলকা। শুধু শুধু এত ভেবো না, সব ঠিক হয়ে যাবে। তুমিও নিশ্চয়ই এই ঘটনাগুলোর জন্য আমাকেই দোষী ভাবছ। এর আগেও তো কোনো কিছু ঘটলেই সবার আগে তুমি আমার ভুল ধরতে। এসব ছাড়ো এখন। ওদের কথায় শিপ্রা অবাক হয়ে জিজ্ঞাসা করল, তোরা একে অপরকে আগে থেকে চিনিস? অলকা নিঃশব্দে মাথা নাড়ল। এরপর কারোর মুখ দিয়ে আর কোনো কথা বের হলো না। গাড়ির মধ্যে চারজন নিস্তব্ধ হয়ে বসে রইল, অপেক্ষা করতে লাগল এক অনিশ্চয় ভবিষ্যতের জন্য। রাহুল গাড়িটা রাজবাড়ির বড় গেটের সামনে থামাতেই ওরা সকলে নেমে এলো গাড়ি থেকে। সেদিন দিনের আলোতে পরিবেশটা মনোরম মনে হলেও আজকে এই নিশুতি অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে গাটা কেমন যেন শিরশিরিয়ে উঠল ওদের। নিভু নিভু আলোয় মনে হলো বড় বাড়িটা যেন পৈশাচিক হাসি নিয়ে ওদের জন্যই অপেক্ষা করছে। ওদের ভাবনার মাঝেই অন্ধকারের মধ্যে দিয়ে খ্যাক খ্যাক করে হাসতে হাসতে এগিয়ে আসতে লাগলো সেদিনের পাগল লোকটি।
অন্ধকারের মধ্যে লণ্ঠন দোলাতে দোলাতে ওদের দিকে এগিয়ে এসে নিজের ছোপ পড়া হলুদ দাঁত দেখিয়ে চোখ বড় বড় করে সে বলল, আবার এসেছো তোমরা? শিপ্রা ভয় পেয়ে অলকার আরো কাছে ঘেঁষে দাঁড়ালো। অন্ধকারের মধ্যে সেই পাগলটাকে দেখে শিপ্রা ভয়ে কাঁপতে কাঁপতে বলল, ওই লোকটা কোথা থেকে এলো? সেদিন ওই তো বলেছিল সবাই মরে যাবে, তার মানে ও সব জানে। হ্যাঁ, আমি সব জানি, সব। আমি এটাও জানি যে তোমরা বাকিরাও মরবে। কার্ডের ভেতর থেকে একে একে করে ওরা সবাই বেরিয়ে আসবে। আর তারপর কি? আপনি সেদিন থেকে মৃত্যুর কথা বলে যাচ্ছেন, কার্ডের কথাও বললেন এখন। আর আপনি যখন সবটা জানেন তখন বলুন আমাদের, কিভাবে বাঁচবো এই মৃত্যু থেকে? অলকা, শান্ত হও। তুমি কাকে কি জিজ্ঞাসা করছো বলো তো? লোকটা একটা পাগল, ওর কথার কোনো ঠিক নেই, আর তুমি ওর কাছে এই সমস্যার সমাধান চাইছো। অলকা চিৎকার করে বলে উঠল, হ্যাঁ চাইছি, কারণ আমি জানি একজন পাগলের পক্ষে ওই কার্ড সম্বন্ধে জানা অসম্ভব। কিন্তু উনি সবটাই জানেন, উনি পারবেন আমাদের মুক্তি দিতে। দয়া করে বলুন। অলকার ধরে আসা গলায় কথাগুলো শুনে শান্ত হয়ে যায় ওই পাগল লোকটি। উনি স্থির দৃষ্টিতে অলকার দিকে তাকিয়ে একদম গম্ভীর আর শীতল গলায় বললেন, আমি সেদিনই তোমাদের সাবধান করেছিলাম, এ রাজবাড়ি যত বছর প্রাচীন সেই হিসেব অনুযায়ী এবারের অভিশাপও তত প্রাচীন। ওই কার্ডগুলো দিয়ে ভুলবশত ভবিষ্যৎ গণনা হওয়া মানেই মৃত্যু নিশ্চিত। লোকটির এমন শীতল কণ্ঠস্বর শুনে তিনজনেই অবাক হয়ে চেয়ে রইল তার দিকে। ওনার মুখে হাবভাব এখন বড়ই শান্ত, কথা বলার ভঙ্গি একজন বিচক্ষণ মানুষের মতো। বাকি সকলে অবাক হলেও অলকার মুখে খেলে গেল মৃদু হাসি। ও ধীর গলায় জিজ্ঞাসা করল, আমি জানতাম আপনার এই পাগলের বেশ, কথাবার্তা সবটাই ছদ্মবেশ। আসলে আপনি সেই 10 বছর আগে নিরুদ্দেশ হয়ে যাওয়া ভবিষ্যৎ গণনাকারী কালীচরণ। কি ঠিক বললাম তো? উনি প্রথমে অবাক হয়ে গেলেও পরে নিঃশব্দে অলকার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইলেন। কার কথা বলছো তুমি? আমি ভবিষ্যৎ গণনাকারী কালীচরণের কথা বলছি। আর আপনি যে তিনি সে বিষয়েও সন্দেহ নেই। আপনার হাতেই রূপোর আংটি দেখে আপনাকে চিনতে অসুবিধা হয়নি আমার। মা তো আপনাকে গুরু মেনে এই আংটি উপহার দিয়েছিলেন। এই একই আংটি আমার হাতেও আছে। এ সম্বন্ধে মা নিশ্চয়ই আপনাকে বলেছিলেন। কিন্তু এই আংটি তো অনেকের কাছেই থাকতে পারে। তোমার মায়ের গুরু আমি, এটা তুমি এত বিশ্বাসের সাথে বলছো কি করে? সকলকে অবাক করে অলকা ওনার কাছে এগিয়ে গিয়ে ওনার হাত দুটো চেপে ধরল। তারপর ধীর গলায় ওনার উদ্দেশ্যে বলল, আর পরীক্ষা নেবেন না। আমি জানি আপনিই তিনি। মা মারা যাওয়ার আগে নিজের গুরুর কথা আমাকে বলে গিয়েছিলেন। সেই সাথে হাতে আঁকা আপনার একটা ছবি দেখিয়েছিলেন। সেই কারণেই চিনতে পেরেছি আপনাকে। তার উপরে এই আংটির মাথায় যে ফনার মতো আকৃতি রয়েছে, সেটা আমার আংটিতেও রয়েছে। মা এগুলো আপনার আর আমার জন্যই বানিয়েছিলেন। এবার দয়া করে আমাকে বিশ্বাস করুন। কালীচরণ নিঃশব্দে অলকার মাথায় হাত রাখলেন। অলকা ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। আপনি এতদিন কোথায় ছিলেন? কোথায় হারিয়ে গিয়েছিলেন? মা শেষবারের মতো আপনার সাথে দেখা করতে চেয়েছিল, কিন্তু আপনার কোনো খোঁজ পাইনি। তোমার মা মানে অপর্ণার মৃত্যু ঘটেছে? অবসর ভাগ্য গণনা করে আমি আগেই বুঝেছিলাম। জানেন, আমি নিজেও মায়ের অসুস্থতার সময় কার্ড রিডিং করেছিলাম, কিন্তু মায়ের ভাগ্যে বারবার মৃত্যুই এসেছে। আমি ভেবেছিলাম হয়তো আমার গণনাতে ভুল আছে, কিন্তু মা শেষ নিঃশ্বাস ত্যাগ করে
আমার সাথে পার্থিব সমস্ত সম্পর্ক ছেড়ে যখন চলে গেল, তখন বুঝেছিলাম মায়ের শেখানো বিদ্যা আমি ভালো করেই রপ্ত করেছি। কিন্তু এখন এগুলো কি হচ্ছে? তানিয়া, তন্নির অস্বাভাবিক মৃত্যু, সেই সাথে আপনার সেদিনের কথাগুলো। আচ্ছা, সত্যি সত্যি কি কাঠগুলোর সাথে মৃত্যুর সম্পর্ক রয়েছে? কালীচরণ কিছু বলার আগেই রাজবাড়ির ভেতর থেকে একটা তীব্র নীলাভ আলোর বলয় ঘিরে ধরল ওদের। আর তারপরে চোখের নিমিষে এক ঘূর্ণিঝড়ের মতো এনে ফেলল রাজবাড়ির হল ঘরে। প্রথমে ব্যাপারটা সকলে হকচকিয়ে গিয়ে চিৎকার করে উঠলেও পরে পারিপার্শ্বিক অবস্থা দেখে ভীত মুখে একে অপরের দিকে তাকিয়ে রইল। রাজবাড়ির প্রতিটা কোণে জ্বলে উঠেছে ঝাড়বাতির আলো। সেই আলোর নিচে নির্জীবের মতো ফ্যাকাশে শরীর নিয়ে বসে রয়েছে তন্নি আর তানিয়া। ওদের দুজনের চোখের ঘোলাটে দৃষ্টি অলকার উপর নিবদ্ধ। ওরা দুজন হাত নাড়িয়ে অলকাকে ডেকে চলেছে নিজের দিকে। এই ভয়টাই পাচ্ছিলাম আমি, আবারও সেই এক পরিস্থিতি। ওনার কথাগুলো অলকার কান অবধি পৌঁছালেও মস্তিষ্কে পৌঁছালো না। ও তানিয়া আর তন্নির হাতছানিতে একটু একটু করে এগিয়ে যেতে লাগলো ওদের দিকে। শিপ্রা ভয়ে চিৎকার করে বলল, অলকা! কিন্তু কিছু বলার আগেই শূন্যে উঠে বাতাসে ভেসে উঠল ওর শরীরটা। একটা কঙ্কাল সার অবয়ব শূন্যে দাঁড়িয়ে শিপ্রা শরীরটাকে কুণ্ডলি পাকিয়ে ওপর থেকে সজোরে নিক্ষেপ করল মেঝেতে। প্রচণ্ড ব্যথায় শিপ্রা চিৎকার করে উঠলেও বাকি সকলে তখন ঘটনার আকস্মিকতায় স্থির হয়ে দাঁড়িয়ে রইল। অন্যদিকে কঙ্কালসার অবয়বটা নিজের বিরাট আকৃতি কালো জিভটা দিয়ে আঁকড়ে ধরে রয়েছে শিপ্রার দেহটা। অবয়বটার চোখ দিয়ে গড়িয়ে পড়ছে রক্তবিন্দু। রাহুল এগিয়ে যাওয়ার চেষ্টা করতে বুঝল একটা অদৃশ্য কিছু আটকে ধরেছে ওকে। পা দুটো কেমন যেন পাথরের মতো ভারী হয়ে গেছে। অলকা, ধ্রুব, কালীচরণও নিজের জায়গা থেকে সামান্যতম নড়তে পারছেন না। রাহুল, অলকা, বাঁচা, বাঁচা! শিপ্রার কাতর কণ্ঠ শুনে ডুকরে কেঁদে উঠল অলকা। অবয়বটা নিজের জিভ দিয়ে জড়িয়ে রাখা শিপ্রার দেহটা ধরে বারবার শূন্য থেকে নিচে আছাড় মারতে লাগলো। শেষ পর্যন্ত আর এত যন্ত্রণা সহ্য করতে না পেরে শিপ্রার রক্তাক্ত শরীরটা নিস্তেজ হয়ে পড়ে রইল মেঝেতে। শিপ্রার রক্ত মাখা নিথর দেহের দিকে তাকিয়ে হাঁটু মুড়ে বসে পড়ল অলকা। ওর দৃষ্টি শিপ্রার রক্ত মাখা মুখের দিকে। এইসব ঘটনাগুলো কেমন যেন অসহ্য মনে হতে লাগলো ওর কাছে। ওর অসহ্যতাকে আরো বহু গুণ বাড়িয়ে দিয়ে সেই অবয়বটা ওদের চোখের সামনে দিয়ে মেঝেতে ঘষতে ঘষতে শিপ্রার মৃতদেহটা টেনে নিয়ে যেতে লাগলো অন্ধকারের মধ্যে। ওরা পাথরের মূর্তির মতো অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল সেই দিকে। ঘটনার প্রবাহে রাহুল শিপ্রার নাম ধরে ডেকে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল মাটিতে। রাহুল! ধ্রুব রাহুলের কাছে যাওয়ার জন্য পা বাড়াতে চেষ্টা করতে বুঝল সেই মায়াবী বাঁধন আর নেই। ও কালীচরণকে কথাটা জানাতেই উনি বললেন, তুমি ওকে সামলাও, আমি অলকার কাছে যাচ্ছি। এই বলে সামনে তাকাতেই উনি চমকে উঠলেন। তন্নি ও তানিয়ার অশুভ আত্মার সাথে শিপ্রার রক্তমাখা দেহটাও বসে রয়েছে ওদের সামনে। ওদের মুখে পৈশাচিকা হাসি। ওরা অনবরত হাত বাড়িয়ে অলকাকে ডেকে চলেছে নিজেদের দিকে। কালীচরণ নানাভাবে বাধা দেওয়ার চেষ্টা করলেও অলকা সেসব শোনার বা দেখার অবস্থায় নেই। ও একটু একটু করে এগিয়ে যেতে লাগলো ওদের দিকে। অন্যদিকে কালীচরণ আর উপায় না পেয়ে
কোমরে গোজা পুটুলি থেকে এক মুঠো ছাই বের করে নিজের মুখের সামনে এনে বিড়বিড় করে মন্ত্র পাঠ করে অলকা আর ওই 3 জন অশরীরীর দিকে ছুঁড়ে দিলেন। নিমেষের মধ্যেই ঘর কাঁপানো চিৎকার করে মিলিয়ে গেল 3টে ছায়ামূর্তি। তুমি ঠিক আছো অলকা? অলকা বিহ্বল দৃষ্টিতে সেদিকে তাকিয়ে বলল, এগুলো কি হচ্ছে? কিসের জন্যই মৃত্যুর পাহাড় গড়ে উঠল? আমার জন্য? বলুন না, সব আমার জন্যই হয়েছে। শান্ত হও তুমি। এসব যা ঘটছে সবই ওই অভিশপ্ত কার্ডগুলোর জন্য হচ্ছে। এসবই ওই অসীম চন্দ্রের অভিশাপের ফল। অসীম চন্দ্র? উনি কে? এই রাজবংশের সব থেকে বড় জ্যোতিষবিদ ছিলেন উনি। কিন্তু উনি কি এমন অভিশাপ দিয়েছিলেন যার কারণে আমার কাছের মানুষগুলোকে প্রাণ হারাতে হলো? আপনি জানেন কিছু এই বিষয়ে? জানি কিছুটা। এই কার্ড যার যার ভবিষ্যৎ গণনা করেছে তাদের মৃত্যু অবধারিত। তার প্রমাণ আমি নিজে বহুদিন ধরে একটা পুরনো জায়গা খুঁজতে খুঁজতে অবশেষে এই বাড়িটা পেয়েছিলাম, যেখানে নিশ্চিন্তে নিজেকে একটু সময় দেওয়া যাবে। কিন্তু তার আগেই এই বাড়ির ওপর ঘর থেকে আচমকাই খুঁজে পেয়েছিলাম এই কার্ডগুলো। আমিও কৌতূহলবশত এই কার্ডগুলো দিয়ে আমার স্ত্রী আর কন্যার ভাগ্য গণনা করেছিলাম। বদলে কি পেলাম জানো? ওদের দুজনের মৃত্যু। এর মানে এই কার্ডের জন্য আগেও মৃত্যু ঘটেছে? হ্যাঁ, এই অভিশপ্ত কার্ডগুলো যে বা যারা ব্যবহার করেছে তারাই নিজেদের মৃত্যু ডেকে এনেছে। কিসের কারণেই মৃত্যু? কিসের অভিশাপ রয়েছে এই কার্ডে? এই রাজবংশের শেষ রাজা বীর প্রতাপ ছিলেন গোড়া প্রকৃতির। উনি নিজের জীবনের প্রতিটি সিদ্ধান্ত নিতেন ওনার গণৎকার অসীম চন্দ্রের গণনার উপর নির্ভর করে। আর এটাই ওনার জীবনে এই রাজবংশের জন্য কাল হয়ে নেমে এসেছিল। কি ঘটেছিল? অসীম চন্দ্র রাজার আদেশ অনুসারে রানীর জন্য গণনা করেছিলেন। সেখানে ওনার গণনায় এসেছিল যে রানী পুত্র সন্তান জন্ম দিতে গিয়ে মারা যাবেন। কিন্তু রাজা ওনার গণনায় রুষ্ট হন। তিনি মনের ভয় দূর করাতে আরও কয়েকবার ওনার স্ত্রী আর অনাগত সন্তানের গণনা করান। কিন্তু প্রতিবারই একই ফলাফল সামনে আসে। তুমি তো জানো, ভবিতব্য কখনো বদলায় না। এরপরই ওনার গণনা সত্যি করে সন্তান প্রসব করতে গিয়ে রানী আর ওনার সদ্যজাত দুজনেই মারা যান। আর সেই কারণেই রাজার সব রাগ গিয়ে পড়ে অসীম চন্দ্রের উপর। উনি নিজের রাগ মেটাতে অসীম চন্দ্রের মেয়েকে সকলের সামনে নরবলি দেন। অসীম চন্দ্র অবশ্য আটকানোর বহু চেষ্টা করেছিলেন, কিন্তু সেনাদের গায়ের জোরের সামনে কিছুই করে উঠতে পারেননি। তাই নিজের প্রতিশোধ নিতে নিজের জীবনে সবটুকু অর্জিত ক্ষমতা প্রয়োগ করে তৈরি করেন এই কার্ডগুলো। জীবন্ত করেন এই কার্ডের প্রতিটি সত্তাকে। আর তারপর রাজার ভাগ্য গণনা করে নিজের জীবন উৎসর্গ করেন এই কার্ডের প্রতি। সবাই ভেবেছিল সন্তান হারানোর দুঃখে উনি আত্মহত্যা করেছেন। ওনার প্রতিশোধ পরায়ণতার কথা কেউ বুঝতে পারেনি। এরপরই রাজবাড়িতে নেমে আসে একটার পর একটা মৃত্যু। একদিন হঠাৎ করেই রাজার মৃতদেহ পাওয়া গিয়েছিল রাজবাড়ির বড় দালানে, তাও আবার মুন্ডহীন অবস্থায়। তারপরই এই বন্ধ রাজবাড়ির দরজা খুলে
যেই প্রবেশ করে ওই কার্ডগুলো দিয়ে গণনা করেছে তাদেরই মৃত্যু ঘটেছে। তাহলে তো এই কার্ডগুলো এক্ষুনি পুড়িয়ে দেওয়া দরকার। ওই কার্ডের অস্তিত্ব যদি না থাকে তাহলে আর কোনো মৃত্যুই হবে না। কালীচরণ নিজের কোমরের কাছে কাপড়ের ভাঁজ থেকে বের করে আনলো সেই অভিশপ্ত কার্ডগুলো। তারপর দীর্ঘশ্বাস ফেলে বলল, তোমরা চলে যাওয়ার পর গোপনে এই বাড়িতে প্রবেশ করে সেই চেষ্টাও করেছি আমি, কিন্তু এই কার্ড অবিনশ্বর। এই কার্ড পোড়াতে হলে আগে এই কার্ডের ভিতরে থাকা সেই আত্মাকে শেষ করতে হবে। কি করে সম্ভব সেটা? সম্ভব হবে, তার জন্যে ওই আত্মাকে আহ্বান করতে হবে। তবে সাবধানে, একটু ভুল মানেই কিন্তু মৃত্যু। এই ক্রিয়ার জন্য মনে প্রবল সাহসের প্রয়োজন। তাছাড়া এই যজ্ঞে একজন নারীর সঙ্গ আর রক্ত দরকার। তুমি পারবে এই যজ্ঞে আমার সঙ্গ দিতে? কারণ একজন সঙ্গ ছাড়া এই যজ্ঞ একার পক্ষে বড়ই অসম্ভব। অলকা রাহুলের সংজ্ঞাহীন দেহের দিকে তাকিয়ে বলল, পারবো। বেশ, তবে আর কোনো প্রশ্ন না করে আমার সাথে চলো। কিন্তু রাহুল, তোমরা দুজন এই ঘরেই থাকো, আমি সুরক্ষা গণ্ডি টেনে দিয়ে যাচ্ছি। যাই হয়ে যাক না কেন, এই গণ্ডি পার করবে না তোমরা। এই গণ্ডি পার করা মানেই মৃত্যু ডেকে আনা। সে ঠিক আছে, তবে আপনারা ভরসা রাখো আমার উপরে। আর কোনো অকাল মৃত্যু হতে দেব না আমি এই কার্ডের জন্য। ধ্রুব চুপ করে চেয়ে রইল ওর দিকে। বুকের ভেতরটা কেমন যেন উথাল পাথাল করতে লাগলো ওর। ও কোনো ক্রমে অলকার চলে যাওয়ার দিকে তাকিয়ে বলল, ভালোবাসি। কথাটা কানে যেতেই অলকা স্থির হয়ে দাঁড়িয়ে পড়ল। কালীচরণ ওদের পেছনে ফেলে সামনে এগিয়ে গেলেন কিছুটা। অলকা পেছনে ফিরে শান্ত গলায় বলল, অপেক্ষা করো, 2 বছরের হিসাব নিকাশ বাকি রয়েছে। ওর কথায় এই কঠিন পরিস্থিতিতেও দুজনের মুখে একটা হাসি খেলে গেল। একটা বড় ঘরের মাঝে দাঁড়িয়ে রয়েছে অলকা আর কালীচরণ। ঘরের আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে নানান বস্তু। কোথাও রয়েছে মরা মানুষের মাথার খুলি, কোথাও হোমকাঠ, চন্দন, নানা পুঁথি। আর সেই সব সামগ্রী দিয়ে হোমের প্রস্তুতি করছেন কালীচরণ। বড় হোমকুণ্ডের চারপাশে লাল সিঁদুর দিয়ে দেওয়া। তার সামনে সাজানো রয়েছে নানা হোমের সামগ্রী, সেই সাথে সাজানো রয়েছে কাঠগুলো। সমস্ত আয়োজন শেষ, তুমিও বসো, এবার শুরু করো তোমার কাজ। আহ্বান জানাও ওদের। প্রথমেই নিজের বাম হস্তের বৃদ্ধাঙ্গুলটি কেটে রক্তদান করো এই কুণ্ডে। অলকা ওনার কথা মতো সামনে রাখা ছুরি দিয়ে নিজের বৃদ্ধাঙ্গুলি কেটে হোমকুণ্ডে দিয়ে যজ্ঞ শুরু করতেই ঘরের মধ্যে তীব্র নীলাভ আলো ছড়িয়ে গিয়ে ধীরে ধীরে আবির্ভূত হল একটা পচা গলা বিকৃত দেহ। তার পচা দেহের ওপর তখনও জমাট হয়ে বসে রয়েছে কালচে রক্তের ফোঁটা। চোখ দুটো যেন এক্ষুনি ঠিকরে বাইরে বেরিয়ে আসবে, আর সামনের দুটো ধারালো দাঁত বেরিয়ে রয়েছে মুখের বাইরে। কালো রঙের জিভটা মাঝে মাঝে বেরিয়ে আসছে মুখের ভেতর থেকে। গলার কাছে কিছুটা মাংস ফাঁক হয়ে রয়েছে, সেখান দিয়ে ভেতরের মাংস, রক্ত সব যেন বেরিয়ে আসতে চাইছে। অলকার সামনের দিকে তাকিয়ে ভয়ে কেঁপে উঠতেই কালীচরণ ওকে আশ্বস্ত করে নিজের কাজ করে যেতে বললেন। কিন্তু তার আগেই
ঘরের মধ্যে এক এক করে আরও অবয়ব ফুটে উঠে ঘিরে ধরল ওদের। তাদের কারো অর্ধখণ্ডিত শরীর, কারো মুন্ডহীন শরীর, সকলের দেহের মাংসপিণ্ড পচে গলে কুঁচকে গেছে। মুখের মধ্যে দাঁতগুলো বেরিয়ে এসেছে সারিবদ্ধভাবে। ওরা হাতের মধ্যে ধারালো ছুরি, তরোয়ালগুলো নিয়ে মাথার ওপর উঁচিয়ে ধরে কোনো এক অপরিচিত ভাষায় এক সুরে কিছু একটা বলে চলেছে। না চাইতেও বারবার অলকার চোখ দুটো ওই দিকেই যেতে লাগলো, আর তাতে নিজের মন্ত্র উচ্চারণ ভুলে গিয়ে কেঁপে উঠতে লাগলো ও। মন্ত্রপাঠ ঠিক করে করো অলকা। এসবের মাঝে ঘরটাও যেন দুলে উঠল বার কয়েক। কি হচ্ছে এটা? তুমি যজ্ঞ ছেড়ে উঠবে না, এগুলো সব তোমাকে। কিন্তু উনি কিছু বলার আগে আচমকা অলকা নিজের আসন ছেড়ে ছুটে বেরিয়ে গেল বাইরের দিকে। বাইরে থেকে তখন ভেসে আসছে ধ্রুব আর রাহুলের চিৎকার। ব্যাপারটা এতটা দ্রুত ঘটল যে কালীচরণ হতভম্ব হয়ে বসে রইলেন ওইখানে। ওনার অবস্থা দেখে ঘরে উপস্থিত সব অবয়বগুলো পৈশাচিক আনন্দে হেসে উঠল, আর সেই বিকৃত পচা গলা দেহের ভয়ঙ্কর লোকটা একটু একটু করে ওনার দিকে এগিয়ে আস্তে আস্তে বলল, মৃত্যুকে কি তোমার খুব মনে পড়ছে যে আমাদের আহ্বান করেছো? কথাটা বলে সে নিভন্ত হোমকুণ্ডের সামনে বসে কাঠগুলো তুলে নিল নিজের হাতে। কালীচরণ সেদিকে না তাকিয়ে নিজের সমস্ত অর্জিত শক্তি দিয়ে আবার আগুন জ্বালানোর চেষ্টা করলেন। তবে এই কুণ্ডে যে নারী রক্তদান করেছে তাকে ছাড়া এই যজ্ঞের আগুন ওনার পক্ষে জ্বালানো কোনো মতেই সম্ভব নয়। অসীমচন্দ্র হিস হিসে গলায় বলল, মনে রেখো, নিজেকে বীর প্রমাণ করার সময় এটা নয়। আমার অস্তিত্বকে ধ্বংস করার ক্ষমতাও তোমার নেই। আমার মেয়ের সাথে ঘটে যাওয়া অন্যায়ের প্রতিশোধ আমি সবার শরীরের প্রত্যেকটা রক্তবিন্দু থেকে নেব। এই কার্ডে একবার হাত লাগানো মানে মৃত্যু আসন্ন। অলকা প্রায় ছুটতে ছুটতে ঘরের মাঝে এসে ওই অশরীরী আত্মার সামনে থমকে গেলেও সঙ্গে সঙ্গে মনে সাহস জোগাড় করে চিৎকার করে বলল, কি পাচ্ছেন এগুলো করে? বহু যুগ আগে যা ঘটেছিল তার প্রতিশোধ নিতে তো এই রাজবংশ শেষ করে দিয়েছেন আপনি। তাহলে এখন কি চান? অলকা, তুমি যজ্ঞ ছেড়ে উঠলে কেন? এই যজ্ঞের আগুন যে একমাত্র তোমার হাতেই জ্বলবে। রাহুল আর ধ্রুব ঘরে নেই। মন বলছে ওদের সামনে বড় বিপদ। আমি ওদের খুঁজতেই। আপনি চিন্তা করবেন না, আমি এক্ষুনি আবার শুরু করছি। কথাটা বলে হোমকুণ্ডে বারবার আগুন জ্বালানোর চেষ্টা করলেও লাভ হলো না। ওর অবস্থা দেখে অসীমচন্দ্রের আত্মা অট্ট হাসি হেসে বলল, বৃথাই চেষ্টা কালীচরণ, মৃত্যু তোমার সম্মুখে দাঁড়িয়ে। এই বলে বিকৃত দেহধারী অসীমচন্দ্র একটা কাঠ ছুঁড়ে দিল কালীচরণ বাবুর সামনে। তারপর বলল, এই যে তোমার ভবিষ্যৎ, নাও এবার মৃত্যুর সাথে লড়াই করো। অলকা অস্থির হয়ে সেদিকে তাকাতে দেখল কাঠটা কালীচরণ বাবুর পায়ের কাছে পড়ে রয়েছে, আর ওনার পেছনে একটা অবয়ব বড় তরোয়াল নিয়ে দাঁড়িয়ে রয়েছে। অবয়বটার মুখে অজস্র ফ্যাকাশে গভীর ক্ষত, সেগুলোর মাংসপিণ্ড রক্তাক্ত হয়ে দুভাগে ভাগ হয়ে রয়েছে। ঠোঁট দুটো সেলাই করা, তবে বহু জায়গায় সুতো ছিঁড়ে গিয়ে ঝুলে রয়েছে। মূর্তির বিভৎস রূপ দেখে ভীত হলেও শেষ চেষ্টা করতে কালীচরণ বাবু পাশে রাখা পুটুলি থেকে কিছু একটা বের করে হোমকুণ্ডে দিলেন। তারপর ইশারায় অলকাকে হোমের আগুন জ্বালানোর কথা বললেন। অলকা সেই মতো কাজ করতে যেতে সেই অবয়বের তরোয়ালের এক কোপে কালীচরণের দেহটা দুভাগে বিভাজিত হয়ে ছিটকে পড়ল মেঝেতে। রক্তে ভেসে যেতে লাগলো সাদা পাথরের মার্বেলগুলো। ধরহীন দেহটা একটু একটু করে নড়তে নড়তে নিস্তেজ হয়ে গেল। অন্যদিকে অসীমচন্দ্র কালীচরণের মুন্ডটা নিজের হাতে তুলে নিয়ে তা থেকে রক্তপান করতে লাগলো।
অলকা এমন বিভৎস দৃশ্য দেখে ডুকরে উঠল। কি চাই আর? কিসের জন্য মৃত্যু? কেন ওনাকে এত কষ্ট দিয়ে মৃত্যু দিলেন? আমি তো নিজে থেকে আসিনি, তোমরাই আমাকে আহ্বান করেছো। আমাকে নিয়ে আসার সাথে সাথে ভাগ্য তোমার জন্য মৃত্যুকে উপহার হিসেবে নিয়ে এসেছে। এই বলে উনি ওনার হাতের কাঠগুলো বাতাসে ভাসিয়ে দিলেন। কালো ধোয়ার কুণ্ডলিতে পাক খেতে খেতে একটা কাঠ ওর সামনে এসে পড়ল। তারপর ধীরে ধীরে বাকি কাঠগুলো আপনা আপনি ওর সামনে লাইন দিয়ে মেঝের ওপর ছিটকে গেল। এই যে তোমার উপহার তোমার সামনে। কিন্তু ওর কথা শেষ হওয়ার আগে ধ্রুব আর রাহুল হুড়োহুড়ি করে ঘরের মধ্যে প্রবেশ করল। ওদের দুজনের দৃষ্টি ঘরের মাঝে কালীচরণের নিথর দেহের দিকে। ওরা অলকার দিকে এগিয়ে আসতে গেলে দুটো অবয়ব আঁকড়ে ধরল ওদের, আর চোখের নিমেষে ওদের নিয়ে বাতাসের মধ্যে মিলিয়ে গেল। সেদিকে তাকিয়ে ভয়ে অলকা কাঁপা গলায় জিজ্ঞাসা করল, কোথায় নিয়ে গেলে ওদের? ফিরিয়ে দাও ওদের, ওরা তো কোনো দোষ করেনি। দোষ ওদের হয়নি, তবে ওদের ভবিষ্যৎ গণনা তোমার হাতেই হয়েছে। যদি মৃত্যুকে পরাজিত করতে পারো তবে করে দেখাও, তা না হলে কেউ তাকে খণ্ডাতে পারবে না। ওর কথায় কি একটা মনে পড়ে যায় অলকার। ও স্মিত হেসে বলল, তবে এবার আসল যুদ্ধ শুরু হোক। এই বলে সামনে পড়ে থাকা কার্ডগুলো তুলে নিয়ে ভগবানের উদ্দেশ্যে প্রার্থনা করে একটা কার্ড এগিয়ে দিল অশরীরী অসীম চন্দ্রের দিকে। ও বিকৃত মুখে হেসে উঠল, বলল, কি এসেছে? ডেথ? তবে তোমার ভাগ্য যে আমি আরো আগে নির্ধারণ করে দিয়েছি। ওই যে দেখো তোমার পেছনে। ওনার কথায় পেছন ফিরতে চমকে উঠল অলকা। ওর পেছনে দাঁড়িয়ে রয়েছে এক বিশাল আকারের মূর্তি। রাজবাড়ির ফাঁকা হলঘরের মাঝে ধ্রুবর সামনে দাঁড়িয়ে রয়েছে অর্ধমুণ্ডধারী মূর্তিটা। চোখের জ্বলন্ত দৃষ্টি দিয়ে বারবার মেপে নিচ্ছে ধ্রুবকে। মূর্তিটার ঠোঁটের পাশ থেকে গড়িয়ে পড়ছে রক্তের স্রোত, আর মাঝে মাঝে জিভ দিয়ে চেটে নিচ্ছে সেই রক্তের স্বাদ। দৃশ্যটা দেখে গা গলে উঠল ধ্রুবর। ও এদিক ওদিক তাকিয়ে পালাবার পথ খুঁজতে গিয়ে বুঝল হল ঘরের চার দেওয়ালের মধ্যে ও আটকা পড়েছে। এখান থেকে পালানোর পথ নেই আর। তাও নিজের সবটুকু শক্তি প্রয়োগ করে শক্ত দেওয়ালের ওপর ধাক্কা দিতে লাগলো ও। আর ওর অবস্থা দেখে অট্ট হাসিতে হেসে উঠল মূর্তিটা। তারপর মূর্তিটা নিজের হাতের তরোয়ালটা মাথার উপর ঘুরিয়ে ওকে আঘাত করতে গেলে নিজেকে বাঁচাতে পেছনে সরে গেল ধ্রুব। ওকে আঘাত করতে না পেরে রাগে গর্জে উঠল মূর্তিটা। দ্রুত পায়ে এগিয়ে এসে আবারও আক্রমণ করতে গেলে ধ্রুব কিছু না ভেবে হাতে পড়ে থাকা আংটিটা চেপে ধরে মনে ঈশ্বর স্মরণ করতে থাকে। কিছুক্ষণ আগে সবার আড়ালে এই আংটিটা অলকা নিজের হাত থেকে খুলে পরিয়ে দিয়েছিল ওকে। চোখের ইশারায় এক বুক ভরসা জুগিয়েছিল, আর সেই বিশ্বাস আর হারাতে চায় না ও। জানে না এই আংটির কি ক্ষমতা রয়েছে, তবে অলকার উপর ওর পুরো ভরসা আছে। ও জানে গায়ের জোরে এই অশুভ আত্মাদের সাথে কিছুতেই পেরে উঠবে না, কিন্তু তাই বলে এত সহজে হালও ছাড়বে না। শেষ পর্যন্ত লড়ে যাবে। ভগবান আর অলকা তো ওর সাথেই রয়েছে। কথাটা ভেবে নিজের হাতের মাঝের আংটিটা চেপে ধরতে একটা চিৎকার ভেসে এল ওর কানে। চোখ মেলতেই অবাক হয়ে দেখল ওর হাতে থাকা আংটিটা থেকে নির্গত হচ্ছে এক নীলাভ রশ্মি, আর সেই রশ্মির উষ্ণ আঁচে মূর্তিটার দেহ ধীরে ধীরে গলে পড়ছে মেঝেতে। অন্যদিকে অর্ধখণ্ডিত পচা গলার রক্ত মাংসের মূর্তির প্রবল হাতছানিতে রাহুলের মনে হলো ওর চোখটা বন্ধ হয়ে আসছে। ওর চোখের সামনে ভেসে উঠছে কালো অন্ধকার। রাহুল ধীর পায়ে
অর্ধখণ্ডিত মূর্তির নির্দেশ মতো সামনের দিকে পা বাড়াতে কানে এলো শিপ্রার কণ্ঠ। রাহুল, কোন অন্ধকারে হারিয়ে যাচ্ছ তুমি? জাগো, চেয়ে দেখো, তোমার সামনে অনেক বড় অংশের ভবিষ্যৎ পড়ে রয়েছে। আমাদের স্বপ্ন পূরণের দায়িত্ব রয়েছে, ওঠো। শিপ্রার কণ্ঠে চমকে উঠে সামনের দিকে তাকালো রাহুল। ধীর গতিতে তরোয়াল হাতে নিয়ে এগিয়ে আসতে থাকা আলখাল্লা পরিহিত মুখ ঢাকা মূর্তিটাকে দেখে বুকটা কেঁপে উঠল অলকার। নিজেকে বাঁচানোর আর কোনো উপায় না পেয়ে যজ্ঞের হোমকুণ্ডের সামনে বসে মনে মনে ঈশ্বরকে ডাকতে লাগলো। ঠিক তখনই অলৌকিকভাবে ঘরের মধ্যে উপস্থিত হলো ধ্রুব আর রাহুল। ওদের নিয়ে অদৃশ্য হয়ে যাওয়া সেই অবয়বগুলো তখন আবছা হয়ে গেছে, যেন ওদের অস্তিত্ব বিলুপ হতে চলেছে। সেদিকে তাকিয়ে মুখে হাসি খেলে গেল অলকার। ও সামনে বসে থাকা অশরীরীর দিকে তাকিয়ে বলল, ওরা যে যুদ্ধে জয়ী হয়ে এসেছে সেটা আপনি বুঝতে পারছেন। ওই যে দেখুন, ওই দুটো অবয়ব যেমন নিজেদের অস্তিত্ব হারিয়ে ফেলছে, ঠিক তেমন ভাবেই আপনার কার্ডের সব সত্তা নিজের অস্তিত্ব হারাবে, আর সেই সাথে আপনারও যাবার সময় হয়ে এসেছে। ভুল ভুল ভুল, দেখো স্বয়ং মৃত্যু তোমার পেছনে এসে দাঁড়িয়েছে। ওরা বাঁচলেও তোমাকে বাঁচাবে কে? অলকা কিছু বলল না, শুধু মুচকি হাসল। ঠিক তখনই ওর পেছনে দাঁড়ানো বিশাল অবয়বটা এগিয়ে যেতে লাগলো অশরীরী অসীম চন্দ্রের দিকে। ও অবাক চোখে দেখতে লাগলো অলকার মুখের দিকে, কিন্তু কিছু বলার আগে সেই অবয়বটা একেবারে অসীম চন্দ্রের আত্মার মুখোমুখি দাঁড়ালো। অলকার মনে হলো ঘরটা যেন তুলে উঠেছে। অন্যদিকে অসীম চন্দ্র নিজের সমস্ত শক্তি দিয়ে রুখতে লাগলো অবয়বটাকে। ক্ষমতার প্রয়োগে আস্তে আস্তে বড় হতে লাগলো দুটো অশরীরী আত্মার দেহ। শক্তির প্রয়োগে চারপাশের পরিবেশটা যেন আরো অন্ধকার হয়ে এলো। তবে অসীম চন্দ্র নিজের সমস্ত শক্তি প্রয়োগ করলেও মৃত্যুর সঙ্গে বেশিক্ষণ লড়াই চালিয়ে যেতে পারলেন না। অবয়বটি নিজের বৃহৎ আকৃতির লম্বা হাতের মাঝে ধরা তলোয়ারটা তুলে ধরল অসীম চন্দ্রের দিকে, আর সঙ্গে সঙ্গে তরোয়ালের মধ্যে দিয়ে তীব্র আলোর রশ্মি নির্গত হয়ে ঠিকরে পড়ল অসীম চন্দ্রের আত্মার উপর। অসীম চন্দ্র বিকট শব্দে কোঁকিয়ে উঠল। তীব্র আলোর রশ্মি সহ্য করতে না পেরে ধীরে ধীরে অসীম চন্দ্রের অশরীরী আত্মা মিলিয়ে যেতে লাগলো কালো ধোঁয়া রূপে। সেই সঙ্গে ঘরের মধ্যে বাকি অবয়বগুলো মিলিয়ে গেল বাতাসে। অদ্ভুত নিস্তব্ধতা নেমে এলো ঘর জুড়ে। অলকা একবার সেদিকে তাকিয়ে বিধ্বস্ত হয়ে পেছনের দিকে এলিয়ে পড়ল। ধ্রুব আর রাহুল ওরা অবাক চোখে তখনও সামনের দিকে তাকিয়ে। অলকা, অলকা ঠিক আছো তুমি? ধ্রুবর স্পর্শে ডুকরে কেঁদে উঠল অলকা। ধ্রুবকে জড়িয়ে ধরে ফুঁপিয়ে ফুঁপিয়ে বলল, তুমি বিশ্বাস রেখেছো আমার উপরে? রাহুল, তুমি? তোমার কথা মতো অতীতকে পেছনে ফেলে সামনের দিকে এগিয়ে গিয়েছি আমি, আর শিপ্রাই তো সেই সমস্ত সাহস জুগিয়েছে আমায়। জানো, ওর ভালোবাসা এতটাই খাঁটি ছিল, মৃত্যুর পরেও আমার জন্য ভেবে গেছে, আর ওর জন্যই তো আমি এখানে। কিন্তু আমার একটাই প্রশ্ন, এসব কিসের জন্য হলো? অলকা ধীর কণ্ঠে এক এক করে বলতে লাগলো সমস্ত ঘটনা। আমার বেঁচে থাকার কথা যদি বলো, সেটা ধ্রুবর জন্যই। কারণ আমার আর এই মৃত আত্মার দুজনের ভাগ্যেই মৃত্যু ছিল, কিন্তু আমার ভাগ্য নির্ভর করছিল আমার ভালোবাসার মানুষের বিশ্বাসের ওপরে। ও যদি নিজের ভাগ্যের সাথে যুদ্ধ করে এই জায়গায় না পৌঁছাতো, তাহলে হয়তো এতক্ষণে আমার দেহটা এখানেই পড়ে থাকতো। সেসব ঠিক, তবে তুমি যে নিজের আংটিটা আমার হাতে পরিয়ে দিয়েছিলে, ওই আংটির জন্য আমি এখানে তোমার সামনে দাঁড়িয়ে রয়েছি। কিন্তু
কিন্তু কালীচরণ বাবু উনিও তো এই আংটি পরেছিলেন, তাহলে তাহলে উনি কেন? কারণ উনি নিজের কথা না ভেবে আমার হাতে সেই আংটি পরিয়ে দিয়েছেন। ওনার মৃত্যুটাও তাহলে আমার জন্যই হলো। ধ্রুব কিছু না বলে নিজের বুকে জড়িয়ে নিল অলকাকে। রাহুল নিঃশব্দে ওদের দুজনের দিকে তাকালো, তারপর করুণ হাসি মুখে বলল, ভালো থাকিস তোরা। তারপর ধীর পায়ে ঘর থেকে বেরিয়ে গেল বাইরের দিকে। ওর পেছন পেছন ধ্রুব আর অলকাও বেরোলো। রাহুল ততক্ষণে শিপ্রার মৃতদেহটা নিজের কোলে তুলে নিয়েছে। শিপ্রার মৃতদেহের সৎকার করতে হবে তো, আর ওই কালীচরণ বাবুরও। অলকা মুখ ফুটে আর কিছুই বলল না, নিঃশব্দে কেঁদে উঠল। নমস্কার, আমি সৌরভ। এতক্ষণ আপনারা শুনছিলেন লেখিকা ইশিকা হাজরার কলমে ট্যারো কার্ড। গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। যদি গল্পটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমরা ফিরছি আগামী সপ্তাহে আরও একটি নতুন গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন।